দেখেন, এটা আসলে আমি আমার একটা দায়িত্ব মনে করি। গান যেহেতু তৈরি করা একজন মিউজিক ডিরেক্টরের কাজ, যার কারণে আমার দায়িত্ব থেকে আমি সবসময় বিভিন্ন রকম গান তৈরি করে দর্শকদের উপহার দিই। এখন যখন বিশ্বকাপ আসলো, তখন স্বাভাবিকভাবেই বিশ্বকাপ নিয়ে একটি থিম সং শাকিরা বের করে, যেটা ইংরেজিতে। তো আমার শিল্পী লীরা এবং আমি একটা শুটিংয়ে ছিলাম সেদিন, আমার একটা গানের শুটিং ছিল। শুটিংয়ের মধ্যে আমার মডেল আমাকে বললো, আপনারা জানেন লীরা একজন অভিনেত্রীও, সে বলল যে মোহাম্মদ ভাই, এই শাকিরার এই গানটা আমরা যদি গাই তাহলে কেমন হয়। তো আমার যেহেতু দায়িত্ব গান তৈরি করা দর্শকদের জন্য, আমি দেখলাম গানটা শুনে গানটা পুরোটা ইংরেজিতে। তো বাংলাদেশে, ব্রাজিল নিয়ে, আর্জেন্টিনা নিয়ে আমরা যে পরিমাণ উত্তেজিত থাকি, সেই অনুযায়ী এই গানটার অর্থ, এই গানের ভিতরে কিন্তু খুব সুন্দর সুন্দর কথা বলা আছে। আমি কিন্তু এই গানটা লিখেছি সেই ইংরেজিটাকেই বাংলা করে অনুবাদ করে। তো এটা যেহেতু আমার একটা কাজের মধ্যে পড়ে, এবং আমরা সেদিনই সন্ধ্যায় বসলাম স্টুডিওতে এবং এই গানটা তৈরি করলাম। এবং গানটা ট্রেন্ডিং হবে কিনা, গানটা ভাইরাল হবে কিনা, এটা আসলে আমরা কখনোই ভাবি না। এটা আমাদের সৃষ্টিশীল কাজ। আমরা কখনো ভাইরালের পিছনে বা স্রোতে গা ভাসিয়ে গান তৈরি করি, কথাটা ঠিক না। কিন্তু আল্লাহ রহম করে যে যেহেতু আমাদের শ্রোতাদের জন্যই কাজ, আমার কাজগুলো বরাবরই দর্শকরা খুব পছন্দ করে, এবং আমার স্টুডিও থেকে অনেক গান পর্যন্ত আমি যা তৈরি করেছি দর্শকরা খুবই পছন্দ করেছে। সেরকমভাবে এই গানটাও আপনাদের খুব ভালো লেগেছে। এর জন্য আমি সার্থক, আমার শিল্পী সার্থক, এবং দর্শকদেরকে ধন্যবাদ জানাই, আপনাদেরকেও ধন্যবাদ জানাই যারা আমার গানগুলো নিয়ে নিউজ করেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। তো এটা আমি আমার দায়িত্ব মনে করি আসলে। হ্যাঁ, একটু জানতে চাবো, বিভিন্ন সময় বিভিন্ন মানে সাধারণ যারা আর্টিস্ট থাকে বা যারা অভিনয় করে তাদেরকে নিয়ে সিঙ্গার বানিয়ে তারপরে গান গাওয়ান, এই যে একটা লম্বা জার্নি, মানে একটা আর্টিস্টকে যখন আসলে আপনি সিঙ্গার বানানোর চেষ্টা করেন, মাঝে মাঝে ফেল হন কিনা, কিংবা যখন সেটা মানে আপনার সাকসেস হয়, তখন আসলে নিজের আনন্দটা কেমন লাগে? আচ্ছা, সাকসেস হলে আনন্দ খুবই ভালো লাগে, এটা শেষের প্রশ্নের উত্তর। কিন্তু প্রথম জার্নিটা খুবই কঠিন এবং খুব কষ্টের। এবং আমি একজন মনে করি যে একজন মিউজিক ডিরেক্টর মানে একটা প্রতিষ্ঠান, এবং আমি শুধু গান রেকর্ডিং করি, এটাকে রেকর্ডিং সেন্টার বা রেকর্ডিং স্টুডিও আমি বলবো না, আমি বলি আমার একটা গান তৈরির একটা কারখানা। এবং আমি একাধারে, আমি বাংলাদেশ টেলিভিশনের শিল্পী, আমি একাধারে গান লিখি, আমি গানের গীতিকার, আমি সুরকার, আমি মিউজিক ডিরেক্টর, আমি নিজে গান করি। এছাড়াও আমার স্টুডিওতে হারমোনিয়ামে গান শেখানোর ব্যবস্থা রয়েছে। এবং যখন আমার কাছে কোনো শিল্পী আসে, আসলে এখানে আমি নিজে থেকে জানি না যে কাকে আমি গান করাবো, আমি কিন্তু জানি না। আমার কাছে যখন কেউ আসে যোগাযোগ করে গান করার ইচ্ছা নিয়ে, তখনই আমি তাকে গান করানো শুরু করি। এবং শুরুটা করি কোথা থেকে? একেবারে গোড়া থেকে। যদি আমি দেখি আমার শিল্পী জেনুইন খুব ভালো গান করে, তাহলে তাকে আমি একাই গান করতে মাইক্রোফোনের সামনে দাঁড় করিয়ে দিই। কিন্তু যদি দেখি আমার শিল্পীর ভিতরে কিছু কমতি আছে, আমি তখন হারমোনিয়ামে বসাই, তাকে রেওয়াজ করানো শুরু করি। আপনারা জানেন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর লায়লা, যার একটা গান আমার সাথে খুবই ভাইরাল হয়েছিল, এবং তার নেক্সট গান গাইতে এতদিন আপনারা কেউ হয়তো প্রশ্নটা করেননি, তার সেকেন্ড গান গাইতে এক বছর চলে গেল কেন? আমরা কিন্তু হারমোনিয়ামে প্র্যাকটিস করছি। তার প্রথম গানের পরে দর্শকদের অনেকের মতামত, হ্যাঁ, লাইলাকে আরও ট্রেনিং দিলে সে আরও ভালো করবে, এবং আমারও দায়িত্ব থেকে আমরা কিন্তু হারমোনিয়ামে রেওয়াজ করাচ্ছি, এবং পরবর্তীতে আমরা সেকেন্ড গান নিয়ে আসবো। একইভাবে আমার সকল শিল্পীদেরকে আমি শুরু করি গোড়া থেকে, হারমোনিয়ামে আমি গান শেখাই। গলার ট্রেনিং হওয়ার পর যদি একটা গান 3 মাস পরে রেকর্ড করতে হয়, 6 মাস পরে রেকর্ড করতে হয়, আমি রেকর্ড করি। এবং রেকর্ড করার সময় শিল্পী যদি তালে প্রবলেম থাকে, তাকে একা গাইতে না দিয়ে আমি সকল পুরো গান আমি প্রথমে গাইড ভয়েস দিই, এবং আমার ভয়েসটাকে ফলো করে তাকে আস্তে 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 খুব ভেঙে ভেঙে আমি গানগুলো রেকর্ড করাই। এর কারণে ফাইনাল যখন গান রিলিজ হয়, তখন বোঝাই যায় না যে কেউ শখে গান করলো, কেউ প্রথম গান করলো, সবগুলো গানই দর্শকরা পছন্দ করে এবং ভালো চলে গানগুলো। ভাইয়া, আপনার কাছে আমার পক্ষ থেকে শেষ প্রশ্ন, সেটা হচ্ছিল যখন আসলে কাউকে গান শেখান, বা আপনি বললেন যে আমি গান গেয়ে শুনে তারপরে তাকে এইরকম করানোর চেষ্টা করি, যখন সে এই জিনিসটা করতে পারে না, তখন কি আসলে তাদের সাথে রাগ বা রূপ ব্যবহার করেন? এটার জন্য আসলে আমার যে সমস্ত গান আমি রিলিজ করি বা ভিডিও ছাড়ি, এটার কমেন্ট সেকশন পড়লেই আপনার প্রশ্নটা ক্লিয়ার হয়ে যাবে যে সবচেয়ে বেশি কমেন্ট আমি মনে করি এটাই থাকে যে পৃথিবীর সবচেয়ে ধৈর্যশীল ব্যক্তি এই মোহাম্মদ রহমান। এবং এই ধৈর্যশীল ব্যক্তি বলে এই কারণেই যে আমি যতটুকু দেখানোর চেষ্টা করি গান রেকর্ডিং, সেটা হলো জাস্ট একটা ট্রেলার, যে একটা গান আসছে তার জন্য আমরা একটু ছোট্ট রেকর্ডিং দেখাই।
বাট সেইটার ভিতরেই 2-1 লাইন 4 লাইন গাওয়াতেই যে ধৈর্যের পরিচয় আমি দিই, দর্শক বলে থাকেন, তাহলে পুরো গানটার রেকর্ডিং যে ভিডিও যদি ছাড়তাম তাহলে দর্শকরা তো পাগল হয়ে যেত বা অবাক হয়ে যেত। তো কয়েক লাইন গাওয়াতেই যে অনেক সময় লাগে, বারবার আমি গাওয়াই এবং আমি রাগ হই না, আমি ধৈর্য সহকারে গাওয়াই, এটা দেখে দর্শকরা বুঝতে পারে, আমাকে কমেন্ট করে আমি খুব ধৈর্যশীল ব্যক্তি। তো আপনি যেটা বললেন যে আমি রাগ হই কি না, রাগ হওয়ার তো মানে ভাবনা চিন্তাও মাথায় আমার আসে না। তা কেন আসে না বললাম বারবারই, যেটা আমার দায়িত্ব। যখন কেউ আমার কাছে পর্যন্ত শরণাপন্ন হয় যে সে গান করতে চায়, তখন আমি এটা আমার দায়িত্ব হিসেবে নিই এবং আমি তাকে স্ক্যান করি। তার প্রথম কাজই, আমার প্রথম কথাই আমার হয় আপনি যে কোনো গান 2 লাইন গান, এবং 2 লাইন আপনারা যেমন জানেন যে ভাত রান্না করলে একটা ভাত টিপলে বোঝা যায় পুরো পাতিলের ভাত হয়েছে কিনা। 2 লাইন গান শুনলেই সে আরও গাইতে চাই, আমি বললাম ঠিক আছে চান। আমি কিন্তু তখন বুঝে যাই যে তার কোন কোন জায়গাতে ঠিক করতে হবে এবং আমি সেগুলো ঠিক করানোর ট্রেনিংয়ে লেগে পড়ি এবং কখনোই রাগ করি না। আমি এটা দায়িত্ব মনে করি এবং আমার কাছে তারা শিশুর মতো, আমার কাছে তারা সন্তানের মতো, আমার কাছে তারা ছাত্র ছাত্রীর মতো। আমি তাদেরকে শিখিয়ে যদি খুব ভালো একটা গান আউটপুট বের করতে পারি, এটা আমারই সুনাম, যেটা ইতিমধ্যে এই সুনাম আমি পেয়েছি এবং এই সুনামটা আমি ধরে রাখতে চাই। আচ্ছা,